আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। সম্প্রতি রাজধানীর মৌচাক ফ্লাইওভার ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগ। অভিযানকালে অস্ত্রসহ গ্রেফতার করা হয় আন্তজেলা ডাকাত দলের ৩ সদস্যকে। উদ্ধার করা হয় 2টি বিদেশি রিভলভার, 50 রাউন্ড গুলি, 2টি মোটরসাইকেল ও লুণ্ঠিত 1 লাখ টাকা। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গত 4/9/2021 তারিখে একজন ব্যবসায়ী মতিঝিল থেকে ব্যাগে করে 25 লক্ষ টাকা নিয়ে যাওয়ার পথে তার গতিরোধ করে সিদ্ধিরগঞ্জের সানারপাড়া এলাকায় আমরা ডাকাত দলকে গ্রেপ্তার করি। ঢাকা, সাভার, যশোর, পটুয়াখালী বিভিন্ন এলাকায় অভিযান চালাই এবং বাকি কয়েকজন এখনো আমরা অপারেশন অব্যাহত রেখেছি। অচিরে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। নতুন করে ভেবে দেখা হবে কিশোর অপরাধ দমনে 18 বছর বয়স পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে র্যাবের কিশোর অপরাধ বিরোধী এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন খলিলুর রহমান। 2017 সালে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডের পরপরই সামনে আসতে থাকে কিশোর গ্যাং কালচারের তথ্য। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদক সহ নানা কারণে বাড়তে থাকে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা। কিশোর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে র্যাবের এই উদ্যোগ। তাদের এই কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কর্মসূচি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার কথা তুলে ধরেন। পাশাপাশি এই অপরাধ বন্ধে পরিবারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে বলেও জানান তারা। চারিত্রিক মূল্যবোধ এবং পারিবারিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুদেরকে আমরা নৈতিকতার দিকে ধাবিত করার জন্য আমরা সবাই মিলে যদি একযোগে কাজ করি, ইনশাল্লাহ আমাদের এই সমাজকে, আমাদের এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। কমিউনিটি রিলেশনশিপের মাধ্যমে আমাদের এই যে সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা দরকার, এই আমাদের এই কিশোরদের যাতে করে আমরা যথাযথভাবে বড় করতে পারি, আমাদের যথাযথ ভবিষ্যতের নাগরিক হিসাবে গড়ে তুলতে পারি। কিশোর গ্যাং ও তাদের অপরাধের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিশু আইন বিবেচনার সময় এসেছে। আমাদের কিশোররা নানান ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। এই 18 বছর সময়সীমাটা আমাদের চিন্তা করার বিষয় আসছে মনে হয়। যদিও আমরা আন্তর্জাতিক একটা আইনের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ, আমরা সেই জায়গাটিতে করণীয় কি সেটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা করবেন। অন্যায় পথ না ছাড়লে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন র্যাবের মহাপরিচালক। পাশাপাশি অভিভাবকরা সচেতন হলে সমাজে বন্ধ হবে কিশোর অপরাধ, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের। তবে অপরাধ দমনে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে, তাহলে সম্ভব হবে কিশোর অপরাধ সহ সমাজের সকল অপরাধ নির্মূল করা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। গেল মঙ্গলবার রাজশাহীর ঘোষপাড়া এলাকার নিজ বাড়িতে সাবেক প্রধান শিক্ষক মায়া রানী ঘোষ হত্যাকাণ্ডের ঘটনায় মিলন শেখ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় নিহত মায়া রানীর লুট হওয়া স্বর্ণালংকার ও মোবাইল ফোন। অভিযুক্ত মিলন শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এলো 5 ফুট দৈর্ঘ্যের একটি শোষক প্রজাতির মৃত ডলফিন। বৃহস্পতিবার সকাল 9টায় সৈকতের 33 কানি পয়েন্টে ভেসে আসে এ ডলফিনটি। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যগণ। ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তারা। এ নিয়ে চলতি বছরের সৈকতে ভেসে এলো 19টি মৃত ডলফিন। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোড শোর দ্বিতীয় ও শেষ পর্ব। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস শীর্ষক ওই রোড শোর অন্যতম সহযোগী ছিল ওয়ালটন। বুধবার রাতে জেনেভার একটি অভিজাত হোটেলের বলরুমে অনুষ্ঠিত রোড শোর শেষ পর্বের সমাপনী অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন ওয়ালটন হাইটেকের এমডি ও সিইও গোলাম মোর্শেদ। এ সময় তিনি জানান, আগামী 9 বছরে গ্লোবাল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশের ওয়ালটন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোয়া খন্দকার।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার কবরী সড়কের বিভিন্ন ফুচকার দোকানে অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় দুই ফুচকা দোকানিকে 15,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। সংরক্ষণ অধিদপ্তর থেকে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা এখানে বেশ কয়েকটি ফুচকা হাউস আমরা তদারকি করেছি। দুটো প্রতিষ্ঠানকে আমরা আইনের আওতায় এনেছি, দুটো প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। ময়মনসিংহে আসল মোড়কেই বাজারজাত করা হচ্ছে নকল ও নিম্নমানের ধান বীজ। এতে ক্ষতিগ্রস্ত হন অনেক কৃষক। এ নিয়ে বীজ বিক্রেতাদের অভিযুক্ত করলেও বীজ বিক্রেতারা বলছেন তারা এ ব্যাপারে জানেন না কিছুই। আর মোড়কের ওপর যে কোম্পানির নাম রয়েছে তারাও বলছেন তাদের কোম্পানি থেকেও প্যাকেটজাত করা হয়নি এ সকল নিম্নমানের ধান বীজ। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন। বীজের প্যাকেটের গায়ে লেখা উচ্চ ফলনশীল ব্রি 32 জাতের ধানের নাম, কিন্তু প্যাকেটের ভিতরে নিম্নমানের বীজ। বেশি লাভের আশায় কৃষকরা এই বীজ ক্রয় করে ধান রোপণ করলেও পাননি কাঙ্ক্ষিত ফলন। রোপণের 1 মাসের মাথায় ধান গাছে কুশি গজালে প্রকাশ ঘটে প্রতারণার। আর এই প্রতারণার শিকার হন ফুলপুর হালুয়াঘাট উপজেলার শত শত কৃষক। প্যাকেটের গায়ে নকল লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন একটি অসাধু চক্র। আসল ধান যেটা প্রথম যেটা লাগাই লইলো এটা বাড়িয়ে পড়লো, পরে দ্বিতীয়বার মনে করলাম যে ধান যেটা বুগি দিব, বুগি থেকে যদি ধানটা হয় তা তো আমরা কিছু ফসল পাইয়া যাব, সেটা বাড়িয়ে পড়লো। তো আমরা কি দশা, 1.5 মাসের ধানটা বাহির হওয়া ইঁদুর এবং পোকামাকড়ের আক্রমণে ধানটা নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগের তীর স্থানীয় কতিপয় বীজ বিক্রেতাদের দিকে। অপরদিকে প্রতারণার বিষয়ে অবগত নন এমন দাবি অভিযুক্ত বীজ বিক্রেতাদের। আমরা এর মধ্যে দেখা গেছে 1 বস্তা ধান না মার্কেটে দিচ্ছি, মনে করুন আর অনেক দোকানদার আছে, এটা আমি আর বলতে পারি না। কৃষিবিদের 32 ধান আমি বিক্রি করি না, আমি বিক্রি করছি কৃষিবিদের 48 ধান। আমি কৃষিবিদ কোম্পানি থেকে 1 টনে 48 ধান নিচ্ছি। আমার কাছে যে ইনভয়েস আছে এই ধানটা ভালো, এটা আমি 2-3 সিজন ধরে বিক্রি করি। বীজ নিয়ে কৃষকদের সাথে প্রতারণা করা শাস্তিযোগ্য অপরাধ, তাই তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এই কর্মকর্তা। এবং আমাদের উপজেলার পক্ষে যেটা রয়েছে এটা আমরা ইনস্ট্যান্ট আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করতে পারি এবং মোবাইল কোর্টের মাধ্যমে তার ইনস্ট্যান্ট একটি সাজা হয়ে যেতে পারে। প্রাথমিকভাবে এটির তদন্ত করে দেখব যে আসলে প্রতারণাটা কোন জায়গায় হয়েছে, এটি কৃষক ডিলারের পর্যায়ে হয়েছে নাকি কোম্পানির কাছ থেকে হয়েছে। কৃষকদের সাথে এই ধরনের প্রতারণায় ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, তাই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে যথাযথ কর্তৃপক্ষ, এমনটাই মনে করেন সচেতন মহল। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি। গেল রাতে ফরিদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 7 মাদক ব্যবসায়ীকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ব্র্যান্ডের মদের খালি বোতল ও মদ তৈরির উপকরণ। মাদক ব্যবসায়ীরা আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশি বিদেশি এবং নকল মদ মজুদ করছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। নওগাঁর মান্দায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল পিকআপ ভ্যান ও মোটর সাইকেল চালকের। বৃহস্পতিবার সকালে উপজেলার নওগাঁ রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান। ঢাকার কেরানীগঞ্জে সড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় মৃত্যু হল জুয়েল নামের এক পথচারীর। বৃহস্পতিবার সকাল 10:30টায় উপজেলার চুনকুটিয়া চৌরাস্তায় ঘটে এ দুর্ঘটনা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক রয়েছে পলাতক। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল আলম। রংপুরে এক সময়ের খরস্রোতা নদী এখন মরাখাল। যুগ যুগ ধরে দখল আর ভরাটে পানি প্রবাহে সৃষ্টি হচ্ছে বাধা। সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় ফসলি জমি। অন্যদিকে শুষ্ক মৌসুমেও পানির অভাবে বিনষ্ট হয় হাজার হাজার একর জমির ফসল। এমন শঙ্কার সামনে রেখে সংস্কার ছাড়া কোনো উপায় দেখছেন না ভুক্তভোগী এলাকাবাসী। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
রংপুরের পীরগাছা উপজেলার নবদীগঞ্জ এলাকার কোল ঘেঁষে বয়ে গেছে খোরা নদী। একসময়ের এই খরস্রোতা নদী আজ খালে পরিণত হয়েছে। নেই পানি নিষ্কাশন ব্যবস্থা। বছর পর বছর খনন না করার কারণে ভরাট হয়ে গেছে খালটি। এমনকি খালের বুক চিরে তৈরি হয়েছে নতুন নতুন বসতবাড়ি। ফলে আশপাশে প্রায় হাজার হাজার একর ফসলি জমি সারা বছরই থাকে পানিতে তলিয়ে, বিনষ্ট হয় আমনের ক্ষেত। ফসলি জমিতে আবাদ ব্যাহত হওয়া কৃষকরা জানালেন, এই এলাকার লাখো মানুষের প্রাণের দাবি খালটি সংস্কার করা। পরিমাণে সৎ ছিল, এই নদী পার হতে গেলেও মানে এমন অবস্থা সতের কারণে ভাষায় নিয়ে যেত। এখন তো আর কোনো সৎ নাই, এখন এমনিতেই পার হওয়া যায়। বন্যার সময় আমন আবাদ মারি যায়, জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে নদীর সামনে বাধা। এটা খোলন সবাই চায়, শতকরা ৯৯ জনে চাইবে। হাজার হাজার লোকের আমাদের উপকার হবে, এই গরিব লোকের। আমরা সরকার কাছে একদম অনুরোধ, নদীটা ক্লিয়ার হোক। কৃষিকে বাঁচাতে হলে কৃষির কাজে যেমন পানির প্রয়োজন, তেমনি প্রয়োজন যথাসময়ে পানি নিষ্কাশন। তবে খুব শিগগিরই শুরু হবে খালটির খনন কাজ, জানালেন এ জনপ্রতিনিধি। এই কৃষিকে বাঁচাতে গেলে, কৃষিকে উন্নতি করতে গেলে আমাদের এই ক্যানেল আশু প্রয়োজন, আমাদের এই ক্যানেলটি করার জন্য। তারা এটা সংস্কারের জন্য অলরেডি তাদের আয়ত্তে নিয়েছেন এবং তারা এটা সার্ভে করে একটা এস্টিমেট তৈরি করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তারা পাঠিয়েছে বরাদ্দের জন্য। হোক নদী বা খাল কিংবা গ্রাম বা শহর, রংপুরের পীরগাছাবাসী চান খালটির খনন, যার সুফল পাবে এ জনপদের ৬০ থেকে ৭০ হাজার মানুষ, যা মাধ্যমিক কৃষির প্রসার বৃদ্ধি পেয়ে জাতীয় অর্থনীতিতে যোগ হবে ইতিবাচক ভূমিকা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।